গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িতরা শনাক্ত, এখনো গ্রেপ্তার নেই, চলছে পুলিশের অভিযান। ভরা মৌসুমেও বরিশালের মোকামে ইলিশের আকাল, সরবরাহ কমায় দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ছোট মাছ যেটা প্রায় 600-700, এটা 1950 টাকা। 2500-2600 যদি 1 কেজি সাইজের মাছ হয়, মানে তারা চাইলেই আসলে মানে সবাই ক্যারি করতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে চোরা চালান, গরুর পরিবর্তে আসছে মাংস, কৌশলী অবস্থানে বিজেপি। এবং সাভারের পানিতে অতিরিক্ত ডায়রিয়ার ব্যাকটেরিয়া, কাজ করবে না অ্যান্টিবায়োটিক, হতে পারে মৃত্যু। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রায় 15 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। তবে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরের ব্যস্ততম সড়ক চান্দনা চৌরাস্তা, সেখানেই জনতার সামনে এক সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহতের বন্ধু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীর নেতৃত্বে অস্ত্রের মহড়া দিচ্ছিল কয়েকজন। এ সময় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন তাদের পিছু নিয়ে ভিডিও করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে, তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই, না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি। দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওখানে 2-3টা কূপ দিছে। যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। এত মানুষের মাঝে যদি কুপাইত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুপাইতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। জানান, অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে, জড়িত কেউই ছাড় পাবে না। কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি, তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এইখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে, আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। সে পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। এর আগে বুধবার গাজীপুরে প্রকাশ্য দিবালোকে ভুয়া সাংবাদিক দাবি করে আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয় দুর্বৃত্তরা। 24 ঘন্টার ব্যবধানে 2 সাংবাদিকের উপর বর্বর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। এ বিষয়ে আরও জানাতে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে হত্যার ঘটনার 15 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে পুলিশ কি বলছে এবং যিনি নিহত হয়েছেন আসাদুজ্জামান তুহিন, তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা? মুক্তি, আসলে গতকালকে যখন রাতে এই হত্যাকাণ্ডটি ঘটে, এর পরে কিন্তু বিভিন্ন গণমাধ্যম সহ পাশাপাশি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সিসিটিভির ক্যামেরার যে ফুটেজ রয়েছে সেটি কিন্তু ছড়িয়ে যায় এবং পুলিশকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখন পর্যন্ত কেন আসলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তো তারা বলছেন যে যেহেতু যে ঘটনার সিসিটিভি ফুটেজটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে, যে কারণে ধারণা করা হচ্ছে যে আসামিরা পালিয়ে থাকতে পারেন। এবং তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তথ্য প্রযুক্তির সহায়তায়
যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে, তাদের যে অবস্থান শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। তবে সেটি এখন পর্যন্ত আসলে 15 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আসলে এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেপ্তার কিন্তু করা যায়নি। এবং এই ঘটনায় কিন্তু গতকাল রাতেই নিহতের ভাই কিন্তু বাসন থানায় একটি মামলা করেছেন, এবং ওই মামলায় কিন্তু অজ্ঞাত আসামি করা হয়েছে, অর্থাৎ কাউকে কিন্তু কোনো কারোর নাম দিয়ে কিন্তু এজাহারটি দাখিল করা হয়নি। এবং এই যে নিহত যিনি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তার মরদেহটি গতকাল রাত থেকেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালের মর্গে রয়েছে, এবং সেখানে ময়নাতদন্ত সম্পন্ন শেষে কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হচ্ছে যে তার মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এরপর যে চন্দনা চৌরাস্তা এলাকায় ঈদগাহ মাঠ যেটি রয়েছে, সেখানে বাদ জুমা তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে তার ময়মনসিংহের যে ভাটিপাড়া ফুলবাড়িয়ার যে ভাটিপাড়া গ্রাম, সেই গ্রামের বাদ আসর জানাজা শেষে কিন্তু তাকে সেখানে তার দাফন করা হবে, এবং সেখানে কিন্তু আরো একটি জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পরিবার সূত্রে জানানো গেছে। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বাড়ানো হয়েছে, এবং পুলিশ বলছে যে তারা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারবে। তবে এখন পর্যন্ত যেটি জানা গেছে যে এই হত্যাকাণ্ডটি আসলে কোনো চাঁদাবাজির সংবাদ প্রকাশ কিংবা লাইভ করাকে কেন্দ্র করে আসলে ঘটেনি, পুলিশ জানিয়েছে। এবং এখন পর্যন্ত যেটি জানানো গেছে যে একজন নারীর সাথে আরো ওর অজ্ঞাত বাচ্চা নামে একজন ব্যক্তির তর্ক হাতাহাতি হয়, এবং সেই ঘটনার পরপরই কিন্তু সেখানে ধারালো অস্ত্র নিয়ে একটি মহড়া হয়, এবং সেই ধারালো অস্ত্র নিয়ে যখন মহড়া করছিল তখন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পাশ থেকে সেটি ভিডিও করছিলেন, এবং সেই ভিডিও করার কারণেই কিন্তু মূলত তার উপর হামলাটি হয়, এবং তাকে তাৎক্ষণিক সেখানে কুপিয়ে জখম করা হয়। এবং এই ঘটনার পাশাপাশি কিন্তু আজকে সকালে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়েছে গাজীপুরের টঙ্গীতে, এবং সেটি হচ্ছে বস্তাবন্দি একটি মরদেহ অজ্ঞাত পুরুষের, এবং সেখান থেকে বেশ কয়েকটি খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এবং সামগ্রিক বিষয়ে বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, যে অবনতি, সেটিকে নিয়ে কিন্তু স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের কিন্তু বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ কিন্তু কাজ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। সহকর্মী ইফতেখার রায়হান যুক্ত ছিলেন গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে। এদিকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছেন গণমাধ্যম কর্মীরা। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন সেখানে মানববন্ধনে সাংবাদিকরা কি কি দাবি জানাচ্ছেন? মুক্তি, গতকাল রাতে আমরা দেখতে পেয়েছি গাজীপুরের চান্দনা এলাকায় যখন চিহ্নিত সন্ত্রাসী ছিনতাইকারীরা যখন অস্ত্রের মহড়া দিচ্ছিল, ঠিক সেই সময় যখন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেটি ভিডিও ধারণ করতে যাচ্ছিল, তা দেখলাম যে আমরা কিভাবে সিসিটিভি ফুটেজে দেখলাম কিভাবে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করেছে। এবং এরপরে কিন্তু সারা দেশ কিন্তু যারা সাংবাদিক রয়েছেন, আপামর সব ধর মানুষই কিন্তু আসলে ক্ষোভে ফেটে ওঠেন, এবং এই ঘটনার তীব্র নিন্দা জানালাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই আসলে নিন্দার ঝড়। এবং বিশেষ করে আমরা রয়েছি তুহিনের যে গ্রামের বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়, সেই ফুলবাড়িয়া উপজেলায় রয়েছে, এবং এইখানে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু ফুলবাড়িয়া প্রেস ক্লাবের যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলার যারা সাংবাদিক রয়েছেন, বিভিন্ন টেলিভিশন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনলাইনের যারা সাংবাদিক রয়েছেন, সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছেন যারা এই ঘটনার সাথে জড়িত। এবং আমরা জানতে পেরেছি যে এখন আসলে যেহেতু ফুলবাড়িয়া এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়িয়ার পূর্ব ভাটিপাড়ায় তার আসলে বাড়ি, 5 ভাই 2 বোনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সন্তান ছিলেন তুহিন, এবং তিনি 4-5 বছর ধরে 2005 সালে আসলে গাজীপুরে যান, এবং অনেকদিন ধরে একটি প্রতিদিন কাগজ নামে একটি পত্রিকায় তিনি স্টাফ রিপোর্টার হিসেবে তিনি কর্মরত ছিলেন। এবং বিভিন্ন সময় তার ফেসবুক থেকে আমরা যেটা জানতে পেরেছি, বিভিন্ন রাস্তাঘাটের দুর্ভোগ বা যে সামাজিক দুর্ভোগগুলো নিয়ে প্রায় সময় কথা বলতে সোচ্চার ছিলেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা জেলার যারা সাংবাদিক রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের জন্য দ্রুত গ্রেপ্তার করা হয়। আমরা যতদূর জানতে পেরেছি এই ঘটনার পরে কিন্তু পুলিশ, র্যাব, পিবিআই, গোয়েন্দা সংস্থা তারা কিন্তু আসামিদের গ্রেপ্তার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে আমরা কিন্তু জানতে পেরেছি।
আমরা জানতে পেরেছি গাজীপুর ঈদগাহ মাঠে বাদ জুমা জানাজা হবে তুহিনের, এবং এর পরবর্তীতে আসলে বাদ আসর ময়মনসিংহের ফুলবাড়িয়ার এই পূর্ব ভাটিপাড়ায় কিন্তু এই যে যারা তার যে গ্রামের বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই ফুলবাড়িয়ার বাসী রয়েছে বা তার পরিবারে যারা স্বজন রয়েছে, এলাকাবাসী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তারা যেটা বলছেন যে আসলে তুহিন খুবই আসলে ভালো মনের মানুষ এবং সবসময় আসলে অন্যায়ের প্রতিবাদ করত এবং গণমাধ্যমে বিভিন্ন সময় সোচ্চার ছিলেন, এবং তারা চাচ্ছেন যে দিন শেষে যেন কোনোভাবে অপরাধী যারা রয়েছেন তারা যেন পার পেয়ে না যায় এবং অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়টি কিন্তু বলছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সর্বশেষ খবর আমার কাছে। মুক্তি। এদিকে নাটোর, সিলেট ও মৌলভীবাজারে ৩ জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে নাটোরের গোপালপুরে এক প্রাইভেট কার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নাজবুল নামে একজন কুষ্টিয়া থেকে প্রাইভেট কারটি ভাড়া করে বনপাড়া যাচ্ছিলেন। পথে আরও 2 জন যাত্রী তোলা হয়। গাড়িটি নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় পৌঁছলে চালককে খুন করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য প্রথম যাত্রী নাজমুলকে আটক করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, ডালিম ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে মৌলভীবাজারের শমশেরনগর শাহ ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয় রুবেলকে। এদিকে মৌলভীবাজারে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে জনসম্মুখে হত্যার পর ব্যবসায়ীদের মাঝে তৈরি হয়েছে আতঙ্ক। নিয়ে আরো জানাতে শমশেরনগর সড়ক থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হত্যার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, স্থানীয়রা কি বলছেন জানাবেন, এবং এই ঘটনার পর সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি দেখতেই পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনেই রয়েছে সদাইপাতি বা এফ রহমান ট্রেডিংস, যেটা এখন বন্ধ রয়েছে, যেখানে সকাল থেকে যেখানে মানুষজন এসে সদাইপাতি নিবে, কিন্তু সেখানে শুনছান নীরবতা বিরাজ করছে এবং তাহার মৃতদেহটি সিলেটের ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই তাহলে গতকাল 7টা থেকে 7:15টার সময় সন্ধ্যায় ওনার গড়ে উনি একা বসেছিলেন, কোনো কর্মচারী ছিলেন না। তখন হঠাৎ করে কয়েকজন লোক এসে তার ভিতরে ঢুকে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে এবং উনি একসময় চিৎকার করতে থাকলে সেখানকার যে সিএনজি স্ট্যান্ড রয়েছে, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার ফয়সল উনি এগিয়ে আসেন এবং উনি এগিয়ে আসার পরে 3 জন দরাদরি করে ওনাকে প্রথমে 250 শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে মৌলভীবাজারে নিয়ে যান এবং সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টার দিকে তার মৃত্যু ঘটে। আমি এই বিষয়ে অনেকের সাথেই কথা বলেছি, অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে উনি শমশেরনগর সড়কের শ্যামলী এলাকায় উনার বাসায় বসবাস করতেন এবং সেখানে দীর্ঘদিন থেকে উনি বসবাস করছিলেন এবং সেখানকার যে মসজিদটি রয়েছে মসজিদের দীর্ঘদিনের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। মসজিদ নিয়ে কিছু ঝামেলা ছিল এলাকার মুসল্লিদের মধ্যে এবং সে থেকেই হয়তো এই খুন হতে পারে বলে পুলিশ ধারণা করছে এবং পুলিশ বলছে যে পূর্ব শত্রুতার কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি কথা বলেছিলাম ওনার আত্মীয়দের সাথে, ওনারা বলছেন যে ইতিমধ্যে যে সমস্যাটা ছিল সেটা মিটে গিয়েছে এবং মিটে যাওয়ার পরে এ ধরনের খুন তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে যারা খুনি রয়েছেন তাদেরকে তদন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। ইতিমধ্যে রাতেই অভিযান চালিয়ে পুলিশ সন্দেহজনক 2 জনকে আটক করেছে এবং ব্যবসায়ীরা বলছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ব্যবসায়ী হত্যা নিয়ে সবশেষ। মুক্তি। এম এ হামিদ যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে। জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
18টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে, 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এছাড়া এখন 92টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। আপনাদের অনেকের স্মরণে থাকবে যে আলোচনার প্রথম পর্বের শেষে 26শে মার্চ তারিখে কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে অগ্রগতি সবাইকে অবহিত করা হয়। সেই পর্বের আলোচনায় 62টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে গত 30শে জুলাই পৌঁছে দেওয়া হয়। আমরা আজকে আপনাদের কাছে এই তালিকা সরবরাহ করব। সময়ের স্বল্পতার বিবেচনায় আমি এই 62টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে তার তালিকা পাঠ করছি না, কিন্তু আপনাদের চট্টগ্রামের বাজারে বেড়েছে আদা, পেঁয়াজ সহ বেশ কিছু মশলার দাম। বিশেষ করে চীনা আদার দাম কেজিতে 60 থেকে 70 টাকা বেড়েছে। এ নিয়ে আলো জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধির কারণ কি বলছেন সেখানকার ব্যবসায়ীরা? মুক্তি, আমরা দেখছি গত 5-6 দিন আগে থেকে পেঁয়াজ এবং আদার যে ঊর্ধ্বগতি দামের, সেই ঊর্ধ্বগতি এখনও অব্যাহত আছে এবং বাজারে এসে আমরা দেখছি যে ক্রেতারা যারা পেঁয়াজ এবং আদা কিনতে আসছেন তারা অনেকটা হতাশ হচ্ছেন এবং তারা বলছেন যে গত 8 থেকে 10 দিন আগে যে পেঁয়াজ তারা কিনেছেন 60 থেকে 65 টাকায়, সেটি তারা আজকে কিনছেন 80 থেকে 85 টাকা, অর্থাৎ কেজিতে 20 টাকা বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে। এবং আদার যে ঝাঁজ, দামের যে ঝাঁজ, সেটি আরও বাড়তি। আদার কেজি প্রতি বেড়েছে 60 থেকে 70 টাকা, যে চীনা আদাটি বাজারে পাওয়া যায়, এবং এটি এখন বিক্রি হচ্ছে 230 থেকে 40 টাকায়। এবং আমরা দেখেছি গত 5 থেকে 6 দিন আগে এই দাম বাড়তে থাকে এবং বিশেষ করে চট্টগ্রামের যেই পাইকারি বাজার খাতুনগঞ্জে, সেখানেও কিন্তু পাইকারি পর্যায়ে এই দাম আমরা দেখেছি বাড়তির দিকে ছিল। এবং এই যে দাম বাড়তির যে বিষয়টি, সেটি নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এখানে যারা আছেন তাদের কাছে আসলে তেমন কোনো সদুত্তর নেই। তারা বলছেন যে মূলত পেঁয়াজের যেই দেশি পেঁয়াজের যেই সরবরাহ মজুদ, সেটি কমে আসার কারণে হয়তো এমন দাম বাড়তে পারে, তবে নিশ্চিত করে তারা কিছু বলতে পারছেন না। এবং আদার দামের ক্ষেত্রে আসলে যেই 1 সপ্তাহের ব্যবধানে যেভাবে বেড়ে গেছে, সেটি নিয়ে তারাও আসলে এক ধরনের দ্বিধায় আছেন এবং ক্রেতাদেরকে আসলে তেমন কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। এবং ক্রেতারা যারা এখানে আসছেন তারা অনেকে অবাক হচ্ছেন। বিশেষ করে আদা এবং পেঁয়াজ কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য এবং এই পণ্য প্রতি সপ্তাহে আসলে কেনাকাটা করতে হয় যারা সাপ্তাহিক বাজার করেন শুক্রবারে। তো এই 1 সপ্তাহের ব্যবধানে যে এই দামের হেরফের, সেটি নিয়ে তারা আসলে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং আমরা পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন মূলত আদার যেই বুকিং মানি, সেই বুকিং মানি বাড়ার কারণে এই আদার দামের বাড়তি যেই দাম সেটি দেখা যাচ্ছে। আর পাশাপাশি পেঁয়াজের ক্ষেত্রে দেশীয় মজুদ কমে যাওয়া এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি সেভাবে না হওয়ার কারণে আসলে এই পেঁয়াজের দামের হঠাৎ ঊর্ধ্বগতি। তবে ক্রেতারা যেটা আসলে করছেন, আমরা দেখছি যে বাজারে এসে তারা যেই পরিমাণ পেঁয়াজ বা আদা কিনে থাকেন, যারা মধ্যবিত্ত ক্রেতা আছেন তারা এক্ষেত্রে সমন্বয় করছেন। অনেকে গত সপ্তাহে যেই পরিমাণ আদা বা পেঁয়াজ নিয়েছেন, তারা এই সপ্তাহে কিছুটা কম পেঁয়াজ এবং আদা নিয়ে সমন্বয়, তারা আশা করছেন যে শিগগিরই হয়তো দাম কমবে, তখন তারা এগুলো আবার ক্রয় করবেন। এক্ষেত্রে আমরা যেটি ক্রেতাদের সাথে কথা বলে যে দাবিটি পেয়েছি, সেটি হচ্ছে সরকার যেভাবে বাজার মনিটরিং করছিল, সেই বাজার মনিটরিংয়ের বিষয়টি কিছুটা কমে আসা, হয়তো এই ধরনের বাজারে যে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ এবং আদার যে দাম, সেটি কিন্তু হঠাৎ করে বাড়তি হয়েছে বলে তারা বলছেন এবং সেক্ষেত্রে মনিটরিংটি নিয়মিত করার উপর তারা জোর দাবি জানাচ্ছেন। মুক্তি। ফয়সাল করিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। ভরা মৌসুমেও বরিশালের মোকামগুলোতে ইলিশের আকাল। সরবরাহ কম থাকায় বছর দুয়েকের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সাধ্যের মধ্যে না থাকায় সাধারণ ক্রেতাদের শুধু দাম শুনেই ক্ষান্ত দিতে হচ্ছে, নিতে পারছেন না ইলিশের স্বাদ। আর নদী ও সমুদ্রে আশানুরূপ ইলিশ ধরা না পড়ায় হতাশ ব্যবসায়ীরা। তবে ইলিশ রক্ষায় নাব্য সংকট ও গবেষণার মাধ্যমে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি মৎস্য বিভাগের। অমিত হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদুন নবী। বিশ্বে ইলিশ আহরণকারী 11টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। আর দেশে মাছের মোট উৎপাদনের প্রায় 12% আসে ইলিশ থেকে। জিডিপিতেও ইলিশের অবদান 1% বেশি। অর্থনীতিতে ইলিশের বড় ভূমিকা ও প্রাপ্তি থাকলেও ভরা মৌসুমেও বরিশালে ইলিশের আকাল।
নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে গেল ৩ বছর ধরে ইলিশের সংকট। আগে যেখানে নগরীর সবচেয়ে বড় মাছের আড়তে গড়ে 150 থেকে 200 মণ ইলিশ বেচাকেনা হতো, এখন তা নেমেছে 50 মণে। পর্যাপ্ত ইলিশ না মেলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বেচা কিনা আগের থেকে তুলনামূলক অনেক কম, কারণ সাধারণ পাবলিক তো ইলিশ কিনে খাওয়ার মতো উপযোগী না। কারণ আমার পক্ষে সম্ভব না যে আমি এটা ইলিশ মাছ কিনে খাবো। 23 সালে আমাদের প্রায় 3 থেকে 400 মণ মাছ আমরা দৈনিক মাছা বেচা কিনা করতাম। 25 সালে আইয়া আমরা এখন মোটামুটি 50 মণও মাছ হয় না। সরবরাহ সংকটে বাজারে প্রতি মণ ইলিশের দাম লাখ টাকা ছাড়িয়ে গেলেও ক্রেতার চোখ থাকে ইলিশের দিকেই। কিন্তু দাম শোনার সঙ্গে সঙ্গে চোখে মুখে ভেসে ওঠে হিসেব নিকেশ আর চিন্তার ছাপ। বছর দুয়েকের ব্যবধানে বরিশালে ইলিশের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। 2023 সালে 1 কেজি আকারের প্রতি মণ ইলিশ বিক্রি হয় 60,000 টাকায়, এখন যা ছাড়িয়েছে লাখ টাকার ঘর। 2200-2500 টাকা মাছের কেজি এত সবাই কিনতে পারে না, সবার পক্ষে সম্ভব না। 2500-2600 যদি 1 কেজি সাইজের মাছ হয়, মানে তারা চাইলেই আসলে মানে সবাই ক্যারি করতে পারে না। ছোট মাছ যেটা চাই 600-700, এটা 1950 টাকা। তাহলে মানুষের কেনার ক্ষমতা এখন ঠেকছি, মেহমান আছে, নিতে হবে। এদিকে ইলিশের উৎপাদন বাড়াতে প্রতি বছরই বিভিন্ন উদ্যোগ নেয় সরকার, কিন্তু বাস্তবে তার কোনো সুফল নেই। তারপরেও মৎস্য বিভাগের দাবি, ইলিশ রক্ষা ও সরবরাহ বাড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। সাগরের মাছের সরবরাহ বিঘ্নিত হচ্ছে বিধায় মাছের দামও বেশি, বাজারে মাছের সরবরাহ কম। সাগর থেকে যেটুকু মাছ ধরা সম্ভব হচ্ছে তা মেইনলি পটুয়াখালী, আলপুর, মহিপুরে ওরা আনলোড করে বা অবতরণ করে, ওখান থেকে মাছ সরাসরি ঢাকায় চলে যায় বা দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। সারা দেশে ইলিশের মোট উৎপাদনের প্রায় 66% ইলিশ উৎপাদন হয় বরিশাল বিভাগে। তবে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছর থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত মাছের উৎপাদন কমেছে প্রায় 37,000 মেট্রিক টন। এর প্রভাব পড়েছে বরিশালের বাজারগুলোতে। তবে গবেষণার মাধ্যমে সমস্যাগুলো সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এই উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরিশালের নদীগুলোতে দেখা দিয়েছে নাব্য সংকট, জেগে উঠেছে চর। নানাভাবে দূষিত হচ্ছে নদ নদীর পানি, যেগুলো ইলিশের উৎপাদন ও চলাচল বাধাগ্রস্তের কারণ। তবে আর কি কি কারণ ইলিশ উৎপাদনে প্রভাব ফেলছে তা নিরূপণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নদীগুলো দিন দিনই গভীরতা কমছে এবং এই গভীরতা কমার ফলে হতে পারে যে আপনার ইলিশের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ইলিশের উৎপাদন কিন্তু কমতে পারে। আর একটা হতে পারে দূষণ, একটা কারণ হতে পারে। বরিশালের বাজারে 700 থেকে 900 গ্রামের ইলিশের দাম মণ প্রতি 25 থেকে 30,000 টাকা বেড়ে বর্তমানে 82 থেকে 85,000 টাকায় বিক্রি হচ্ছে। আর 1 কেজি ওজনের প্রতি মণ ইলিশের দাম ছাড়িয়েছে লাখ টাকা, যা কেজির হিসাবে প্রায় 2500 থেকে 2600 টাকা। অমিত হাসান, এখন বরিশাল। প্রতি বছর দেশে মশলার আমদানি খরচ 3.5 থেকে 4 হাজার কোটি টাকা। দিন দিন বাড়ছে মশলা জাতীয় পণ্যের আমদানি খরচ, অথচ কৃষি বিভাগ কিংবা মশলা গবেষণা কেন্দ্র এক্ষেত্রে খুব একটা সাফল্য দেখাতে পারছে না। মশলা গবেষকরা বলছেন, পেঁয়াজ, রসুন ও আদায় সফলতা পেলেও অন্যান্য মশলার ব্যাপারে এখনও গবেষণা চলছে। এক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া ও জনবল সংকটের কথাও বলছেন তারা। মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সুস্বাদু রান্নায় বহুমাত্রিক মশলার ব্যবহার বাঙালির অতীত ঐতিহ্য। পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়াও রান্নার রকম ফেরে আরও বহু প্রকার মশলার ব্যবহার প্রচলন রয়েছে। সব মিলিয়ে প্রায় 50 প্রকার মশলা। অথচ এসব মশলার বড় অংশ আমদানি নির্ভর। এতে প্রতি বছর দেশকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। আমদানি জটিলতা, ডলারের দাম বৃদ্ধিতে হরহামেশায় বাড়ে দামও, বাড়ে ক্রেতা অসন্তোষ। এ অবস্থায় দেশে আমদানি নির্ভর মশলা পণ্যের উৎপাদন বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। আমরা যে বিদেশ থেকে যে আমদানি করতেছি, এতে কস্টিং আছে আপনারা জানেন। তারপরে আমাদের যে ডলার দিয়ে কিনতেছি, ডলার প্রচুর পরিমাণ যাচ্ছে। এটা যে আমাদের দেশে যদি আমরা জিরা, মেথি, মহুরি যদি আমরা নিজেরাই কৃষি গবেষণার মাধ্যমে যদি আমরা এখানেই যদি প্রোডাকশন করতে পারি, তাহলে আমরা মনে করেন যে এই ইম্পোর্ট করতে গেলে ডলারটা যাচ্ছে না, মূল্যটাও স্থিতিশীল থাকতেছে।
এমন বাস্তবতায় দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় চলছে নিরন্তর চেষ্টা। গবেষকরা বলছেন এরই মধ্যে পেঁয়াজ ও আদা চাষে সফলতা পেয়েছেন তারা। চলছে জিরাসহ অন্যান্য মশলা উৎপাদনের গবেষণা। তবে প্রতিকূল আবহাওয়া ও লোকবল সংকটের কথা জানান কেন্দ্রের কর্মকর্তারা। গরম মশলার যে প্রধান লিমিটেশন যেটা হলো আপনার আবহাওয়া, সব মশলা কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় কিন্তু আমাদের দেশে হবে না। আমাদের কিন্তু আপনার গরম মশলার মধ্যে সাদা এলাচ, কালো এলাচ আমাদের কিন্তু মশলা গবেষণায় কিন্তু হচ্ছে, কিন্তু এটা কিন্তু এখনও বাণিজ্যিকভাবে পটেনশিয়াল হয় নাই। গবেষণা ফ্যাসিলিটিস ধীরে ধীরে আমাদের উন্নত হচ্ছে। ভবিষ্যতে আরও কিছু গবেষণা ফ্যাসিলিটিস যোগ হলে হয়তো আমরা যুগোপযোগী গবেষণা আরও করতে পারবো। অঞ্চলভিত্তিক মশলা জাতীয় শস্যের চাষ বাড়ানো এবং কৃষি সম্প্রসারণ বিভাগের সঙ্গে মশলা গবেষকদের একসাথে কাজ করার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। চরে যদি পেঁয়াজের প্রোডাকশন আরও বাড়ানো যায় এবং মরিচের প্রোডাকশন ভালো হচ্ছে, এগুলো যদি সংরক্ষণেরও ভালোভাবে ব্যবস্থা করা যায় তাহলে হয়তো সারা বছর আমরা এই মশলা আমরা বিশেষ করে পেঁয়াজ, মরিচ, রসুন পাবো। সেক্ষেত্রে হয়তো আমদানি করতে হবে। পাশাপাশি আমাদের অন্য যে মশলাগুলো রয়েছে, বিশেষ করে আদা, মেথি, জিরা, এগুলো আমাদের কিছু কিছু এলাকাতে উৎপাদন সম্ভব। দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়া ছাড়াও গাজীপুর, মাগুরা ও কুমিল্লায় 3টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র এবং দেশের 7টি জেলা রয়েছে 7টি গবেষণা উপকেন্দ্র। দেশের 17 প্রকার মশলার চাষাবাদ হলেও উৎপাদিত কোনো মশলাতে এখনও স্বয়ংসম্পূর্ণ নয় দেশ। গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং বস্তায় আদা চাষ এবং রসুনের সাফল্য এসেছে এই গবেষণা কেন্দ্রের। মশলারও গবেষণা চলছে এই গবেষণা কেন্দ্রে। কৃষি অর্থনীতিবিদের মধ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং এই গবেষকরা যদি একসাথে কাজ করে এবং অঞ্চলভিত্তিক যদি মশলা চাষ করা যায় তবে আমদানি নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে। বগুড়ার শিবগঞ্জের মশলা গবেষণা কেন্দ্র থেকে মাজেদুর রহমান, এখন। যশোরের চৌগাছায় জাপানের জাতীয় ফল পার্সিমন চাষের সফলতা বেড়েছে। 5 কাঠা জমিতে 30টি পার্সিমন গাছে ফল ধরেছে। প্রতিদিন এই ফল দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই, আগ্রহ প্রকাশ করছেন পার্সিমন চাষে। কৃষি বিভাগ বলছে স্থানীয় মাটিতে পার্সিমন ভালো হবে, চাষ বাড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে বিদেশেও। এনামুল হকের ছবিতে আরো জানাবেন রিপন হোসেন। বাগানের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে মনে হবে গাছে ধরে আছে আপেল কিংবা গাব, কিন্তু কাছে গেলে বোঝা যাবে এই দুটোর কোনোটিই নয়, অন্য একটি ফল। দেশের মাটিতে এখন চাষাবাদ হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন। যশোরের চৌগাছার স্বরূপদাহ ইউনিয়নের হিজলি গ্রামের চাষি জুলফিকার সিদ্দিক, যিনি 5 কাঠা জমিতে করেছেন পার্সিমন চাষ। কয়েক বছর আগে নাটোর থেকে তিনি চারা কিনে নিয়ে আসেন। 7 বছর পরিচর্যা করার পর গত বছর থেকে ফল ধরতে শুরু করে। এবছর প্রচুর পরিমাণে ধরেছে পার্সিমন। এখানে আপাতত এই গাছটাই 40 কেজি মাইনাস প্লাস ফল আছে। তো আমি এখান থেকে স্থানীয়ভাবে 1000 টাকা বিক্রি করতে পারি, কিন্তু এটার 1000 টাকা তার পাইকারি দর বিক্রি হবে না, এখানে 400 থেকে 500 টাকা বিক্রি হবে। আমাদের যেমন কাঁঠাল জাতীয় ফল লাগায় রাখলেই হয়, এটাও এরকম একটা জিনিস। আশেপাশের গ্রামের অনেকেই দেখতে আসছেন জুলফিকারের পার্সিমন বাগান। বেশ লাভজনক হয় পার্সিমন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে, এমনকি চারাও সংগ্রহ করছেন কেউ কেউ। খুবই সুস্বাদু, আমি নিজেও খাইছি, খাওয়ার পরে আমি গাছ কিনে নিয়ে গেছি, গাছ কেনার পরে আমি গাছের চাষ করছি। এখানে অনেক ফল ধরেছে, আমার দেখে আমি খুবই অনুপ্রাণিত। আমিও চাচ্ছি যে এমন একটা বাগান তৈরি করতে। এই ফল আমরা বিদেশে শুনছি যে বিদেশে হয়, কিন্তু আমরা এখন চোখের সামনে পাচ্ছি, খাচ্ছি, আনন্দ পাচ্ছি। কৃষি কর্মকর্তা জানান শুধু হিজলি নয়, যশোরের বিভিন্ন গ্রামে পার্সিমন চাষ হচ্ছে। ভালো ফলন হলে বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে, এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ। এই ফলটি যদি আমরা চাষাবাদ বেশি করতে পারি তাহলে আমাদের যে ফলের যে সম্ভার এটাই সমৃদ্ধ হবে। পাশাপাশি আমরা নতুন একটি ফল চাষাবাদ করে আমরা যদি বেশি করতে পারি বাইরেও আমরা কিন্তু রপ্তানি করার সুযোগ আছে। আমাদের এই ধরনের ফল চাষাবাদের জন্য আমরা বিভিন্ন সময় কৃষকদের উৎসাহিত করি এবং এই নতুন উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। প্রতি কেজি পার্সিমনের বাজার দর মানভেদে 400 থেকে 500 টাকা। তাই উন্নত ও উচ্চ মূল্যের ফল আবাদে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা আশা করছেন চাষিরা। এখন যশোর। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ছাড়াও প্রতিনিয়ত ঢুকছে ভারতীয় বিভিন্ন পণ্য।
চোরাচালানে কৌশল বদলেছে চোরা কারবারিরা। গরুর পরিবর্তে ভারত থেকে মাংস আনছেন তারা। সম্প্রতি পুলিশের হাতে গরুর মাংসের বড় একটি চালান আটকের ঘটনায় আলোচনায় চোরা কারবারিদের নতুন এই কৌশল। যদিও বিজিবি বলছে চোরাচালান রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তের কাঁটাতার পেরিয়ে এভাবেই মাদক আসছে ভারত থেকে। মাদক ছাড়াও সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী, শাড়ি, 3 পিস, মশলা, মোটরসাইকেলের পার্টস সহ বিভিন্ন পণ্য এভাবেই নিয়ে আসে চোরা কারবারিরা। ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত প্রহরার দায়িত্ব বিজিবির ২৫ ও ৬০ ব্যাটালিয়নের। প্রতিনিয়ত এসব সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য ঢুকছে বাংলাদেশে। তবে বিজিবির নিয়মিত অভিযানে জব্দও হচ্ছে অনেক পণ্য। গেল ৭ মাসে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৬৫ কোটি টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এদিকে গেল ৩ আগস্ট আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০০ কেজি গরুর মাংস সহ ২ চোরা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় এসব মাংস খোলা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জন্য। গোপন সংবাদের ভিত্তিতে একটি খোলা ট্রাককে আটক করে তল্লাশি করে আমরা ভারতীয় ২৫০০ কেজি গরুর মাংস উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত দুজনকে আমরা গ্রেপ্তার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানান যে এগুলো অবৈধ পথে ভারত থেকে আসছে। জব্দকৃত মাংস রাখা হয়েছে ভৈরবের হিমাগারে। গরুর পরিবর্তে মাংস আনার নতুন এই কৌশলে সতর্ক অবস্থায় সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে টহল বাড়ানোর পাশাপাশি বিজিবির সদস্যরাও কৌশলী হচ্ছেন বলে জানান ২৫ বিজিবির অধিনায়ক। চোরাকারবারিরা প্রতিনিয়তই তাদের কৌশলটা বদলায় এবং নট অনলি কৌশল, তাদের রুটগুলো পরিবর্তন করে। যে রুটে তৎপরতা বেশি দেখে তারা অন্য রুটটা ব্যবহার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজিবিও তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা আমাদের নিজেদের কৌশল পরিবর্তন করছি তাদের সঙ্গে। প্রতিনিয়ত বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালানের পাশাপাশি প্রতি বছর কোরবানির ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে সক্রিয় হয় পাচারকারী চক্র। এখন ব্রাহ্মণবাড়িয়া। সাভারের পানিতে ব্যাপক মাত্রায় ডায়রিয়ার ব্যাকটেরিয়া বা সুপারবাগের অস্তিত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সাভার অঞ্চলের ৮টি পানির উৎস থেকে নেওয়া ৫০টি নমুনার সবগুলোতেই রয়েছে সুপারবাগের উপস্থিতি। সবচেয়ে শঙ্কার খবর, এই জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, ফলে ডায়রিয়া আক্রান্ত হলে চিকিৎসা কঠিন হতে পারে, মৃত্যুও। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সময়ের সাথে পাল্লা দিয়ে শিল্প কারখানার পাশাপাশি জনসংখ্যার চাপ বাড়ছে ঢাকার পাশের উপজেলা সাভারে। এতে নদী, খাল, জলাশয় ও খালি জায়গা ভরাট হয়েছে, দূষণ বেড়েছে বায়ু, পানি, মাটিতে। এই পানির মধ্যে সম্প্রতি ভয়াবহ মাত্রায় সুপারবাগ এর সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্রকান্তি দে, সহকারী অধ্যাপক নাদিম শরীফ ও তার দল। সম্প্রতি বিশ্ববিখ্যাত নেচার পাবলিশিং গ্রুপের এনপিজে ক্লিন ওয়াটার জার্নালে তাদের গবেষণার ফলাফল প্রকাশিত হয়। গত ৩ বছর ধরে সাভারের ৮টি পানির উৎস পরীক্ষা করেন তারা। সেখান থেকে নেয়া ৫০টি নমুনার সবগুলোতেই ডায়রিয়ার সুপারবাগ জীবাণু রয়েছে। মূলত যেসব ব্যাকটেরিয়া ৩ বা ততোধিক শ্রেণীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে এদের বলে সুপারবাগ। এসব জীবাণু দেহে ঢুকলে চিকিৎসায় রোগ ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, আছে মৃত্যু ঝুঁকিও। ৮ রকমের সারফেস ওয়াটার থেকে আমরা স্যাম্পলগুলো নিয়েছি। ওয়াটার স্যাম্পলগুলো মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করি। সেখানে প্রায় ১৫০টার মতো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আইসোলেটস, ডায়রিয়া সৃষ্টিকারী প্যাথোজেনগুলো ছিল। প্রাকৃতিক পানির বিভিন্ন উৎস থেকে পাওয়া ব্যাকটেরিয়ার সাথে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ৯৯% বেশি মিল পেয়েছেন গবেষকরা। তারা জানান, হাসপাতাল, বাসাবাড়ি ও কলকারখানার বর্জ্য ছাড়াও কৃষি জমি, পোলট্রি খামার ও মাছ চাষে ব্যবহৃত ফিড ও বিভিন্ন রাসায়নিক সরাসরি নদী, বিল ও পুকুরের পানিতে মেশায় প্রাকৃতিক এসব উৎসে সুপারবাগ ছড়িয়ে পড়ছে। যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো দ্বারা ডায়রিয়া হলে এই ডায়রিয়াটা দেখা যাচ্ছে প্রলঞ্জড হবে। যেটা দেখা যাচ্ছে 5 দিন 7 দিনে আপনি অ্যান্টিবায়োটিকের নিয়ে সেরে যেত, সেই ডায়রিয়াটা এখন আর সহজে সারতে চাবে না। দেখা যাচ্ছে 15 দিন 20 দিন আপনার লেন্থ বেড়ে যাবে।
সাভার অঞ্চলের 40% মানুষ রোটা ভাইরাসে আক্রান্ত। এর বাইরে 32 থেকে 35% মানুষ বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। গবেষকরা জানান, মূলত এই অঞ্চলের পানির উৎস দূষিত হওয়ায় বর্ষাকালে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বাড়ে। এমন অবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে কড়াকড়ি আরোপের কোনো বিকল্প দেখছেন না গবেষকরা। আমাদের যে এনভায়রনমেন্টের যে ওয়াটার সোর্স সেইটা কন্টামিনেটেড হয়ে গেছে, বিভিন্ন ধরনের মেডিকেল ওয়েস্ট কিংবা ট্যানারি ওয়েস্ট কিংবা শিল্পবর্জ্য দ্বারা এগুলো কন্টামিনেটেড হয়ে গেছে ওয়াটার বডি। ফ্লাড টাইমে এই কন্টামিনেটেড ওয়াটারগুলো হিউম্যান কমিউনিটিতে ছড়িয়ে যাচ্ছে এবং তারা এই সারফেস ওয়াটারগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2019 সালে বিশ্বে সুপারবাগের কারণে 1.27 মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে এবং সুপারবাগের পরোক্ষ ভূমিকায় একই বছর মৃত্যু হয় আরও 4.95 মিলিয়ন মানুষের। এখন সাভার। বৃষ্টি ও উজানের ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। 4 উপজেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। পানিবন্দী অবস্থায় 81টি গ্রামের বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন কি পরিমাণ মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছেন? মুক্তি, যেমনটি আপনি বলছিলেন যে রাঙ্গামাটি সদর, লংগদু, বাঘাইছড়ি এবং নানিচর এই 4টি উপজেলায় মূলত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে 2টি পৌরসভা, রাঙ্গামাটি পৌরসভা এবং বাঘাইছড়ি পৌরসভা, একই সঙ্গে সেখানে 20টি ইউনিয়নে 81টি গ্রাম মূলত এখন পানিবন্দী হয়েছে, যেখানে 5,701টি পরিবার, যেখানে 18,148 জন মানুষ আসলে পানিবন্দী দুর্ভোগে পড়েছেন। এরই মধ্যে আপনি জানেন যে রাঙ্গামাটির যে বাঘাইছড়ি এবং লংগদু 2 উপজেলায় সেখানে 12টি আশ্রয় কেন্দ্রে 935 জন মানুষ এরই মধ্যে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে যেটি বলা চলে যে 246টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন থেকে এই তথ্য জানিয়েছেন আমাদেরকে রাঙ্গামাটির যে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন। তিনি যেটি বলছিলেন যে এরই মধ্যে আসলে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত তারা রেখেছেন। প্রতিটি উপজেলায় আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকির মাধ্যমে জেলা প্রশাসন থেকে আসলে এই বিষয়গুলো দেখভাল করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা মূলত হচ্ছে 109 ফুট ধারণ ক্ষমতা। এর মধ্যে 108 ফুট হলেই বিপদ সীমা ধরা হয়। আজকে সকাল 10টা নাগাদ যে পানির উচ্চতা সেটি আসলে 108.70, অর্থাৎ এর আগের দিন রাত 10টা নাগাদ সেখানে 108.83 ফুট পানি ছিল, যেখানে এরই মধ্যে প্রায় 13 পয়েন্ট পানি ইতিমধ্যে কমে গিয়েছে। একটুখানি বলে রাখি, কাপ্তাই বাঁধে 16টি জলকপাট এরই মধ্যে আসলে উজানের যে বন্যা পরিস্থিতি সেটি কমার জন্য 3.5 ফুট অর্থাৎ 42 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। এই কারণে আসলে রাঙ্গামাটি থেকে বান্দরবান সড়কের যে চন্দ্রকোনা ফেরি রয়েছে সেটি আসলে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে, বিকল্প পথে চলছে। বন্যা পরিস্থিতি যদি একটুখানি বলি, এই 4টি উপজেলার কথা জেলা প্রশাসন থেকে বলা হলেও আমাদের কাছে তথ্য রয়েছে যেটি হচ্ছে কাপ্তাই এবং বরকল, জুরাছড়ি, এই যে বাকি আরো যে 3টি উপজেলা রয়েছে সেখানেও আসলে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে ব্যাপকভাবে সেখানে আসলে প্লাবিত হয়েছে। একটুখানি বলে রাখি, এই 4টি উপজেলার কথা জেলা প্রশাসন থেকে বললেও সেখানে আসলে 98 হেক্টর ফসলি জমি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 43টি পুকুর ক্ষতিগ্রস্ত এবং সব মিলিয়ে 61টি সড়ক মূলত প্লাবিত হয়েছে। 9টি হাট বাজারও সেখানে প্লাবিত হয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি। জুলাই শহীদ, আহত এবং অংশগ্রহণকারীদের মাধ্যমে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণীয় করে রাখতে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করার কথাও জানান তিনি আরও বলেন, জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদেরকে সারা জীবন মনে রাখবে দেশের মানুষ। 2022 সালে 12,65 লাখ টাকা ব্যয়ে নগরীর জাতিসংঘ পার্কটির আধুনিকায়নে প্রকল্প হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর। পরবর্তীতে চলতি বছরের 3 জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে পার্কটির নামকরণ করা হয় জুলাই স্মৃতি উদ্যান। তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী সারদা হলে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সারদা হল প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন আয়োজিত এই প্রতিযোগিতায় কি পরিমাণ শিক্ষার্থী অংশ নিয়েছেন? মুক্তির সিলেটের সারদা হল থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং এখানে শিক্ষার্থীদের কারো হাতে আবু সাইদের প্রসারিত হাত, কারো কাছে শহীদ মুখদের যে পানির বোতল এবং জুলাই গণ অভ্যুত্থানের যে নানা চিত্র, সেটি কিন্তু খুবই শৈল্পিকভাবে তারা ফুটিয়ে তুলেছেন এবং প্রত্যেকে তার নিজস্বতা এখানে প্রকাশ করছেন এবং প্রায় শতাধিক শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি খুবই উৎসাহের সাথে জুলাই গণ অভ্যুত্থানের যে চিত্রগুলো সেটি ফুটিয়ে তোলা হয়েছে। আজকে সেই জুলাই শহীদদের স্মরণে কালারফুল সিলেট নামে সামাজিক সংগঠন তারা কিন্তু এই আয়োজনটি করেছে এবং সেই বর্ণিল আয়োজনটি সকাল 9:30 থেকে শুরু হয়েছে। একটি বর্ণাঢ্য র্যালি হয়েছে প্রথমে, র্যালির পরপর কিন্তু সকাল 10টার দিকে সেই আর্ট প্রতিযোগিতা শুরু হয় এবং আর্ট প্রতিযোগিতায় বিশেষত জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং জুলাইয়ের যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের বিশেষ চিত্রগুলো তুলে ধরা হয়। এখানে 3টি বিভাগে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। 0 থেকে নার্সারি থেকে 7 বছর পর্যন্ত একটি গ্রুপ এবং 8 থেকে 12 বছর পর্যন্ত আরেকটি গ্রুপ এবং 13 থেকে উন্মুক্তভাবে এই গ্রুপগুলো তারা অংশগ্রহণ করেছে এবং আমরা এখানকার আয়োজকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে এবং যারা আহত হয়েছেন তাদের সম্মানে এই তারা চিত্র প্রদর্শনী বা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং আমরা সকাল থেকে এসে দেখেছি যে ব্যাপক উৎসাহ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমরা অনেক সৃজনশীলভাবে এবং শৈল্পিকভাবে তাদের কাজগুলো আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলেছিলাম এখানকার অভিভাবকদের সাথে, অভিভাবকরা বলছেন এ ধরনের আয়োজন আসলে আরও বেশি হওয়া উচিত এবং বিশেষ করে শিক্ষার্থীদের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতা বিকাশে এই ধরনের আর্ট প্রতিযোগিতা বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে এবং এই হলটিতে বিশেষ করে সারদা হলের চারিদিকে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যে চিত্রগুলো ছিল সেই চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সিলেটের যে শহীদ সাংবাদিক আবু তুরাব সহ বিভিন্ন ধরনের আন্দোলনের চিত্র, পুলিশের সাথে যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের চিত্র কিন্তু চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী এই প্রতিযোগিতাটা 12:10 দিকে শেষ হওয়ার কথা এবং তারপর নামাজের বিরতি এবং খাবারের বিরতির পর কিন্তু বিশেষ করে এখানে যে বিষয়টি হবে যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এবং এখানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী উপস্থিত থাকবেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে জুলাই শহীদদের স্মরণ করে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি সবার হৃদয়ে নাড়া দিয়েছে এবং একটি সুন্দর আয়োজনের মাধ্যমে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল জুলাই আর্ট প্রতিযোগিতার সবশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেটের সারদা হল প্রাঙ্গণ থেকে। এখন জনপদে শেষ করব, তার আগে শিরোনামগুলো আরো একবার। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িতরা শনাক্ত, এখনো গ্রেপ্তার নেই, চলছে পুলিশের অভিযান। ভরা মৌসুমেও বরিশালের মোকামে ইলিশের আকাল, সরবরাহ কমায় দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ছোট মাছ যেটা চাই 600-700, এটা 1950 টাকা। 2500-2600 যদি 1 কেজি সাইজের মাছ হয়, মানে তারা চাইলেই আসলে মানে সবাই ক্যারি করতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে চোরাচালান, গরুর পরিবর্তে আসছে মাংস, কৌশলী অবস্থানে বিজিবি। এবং সাভারের পানিতে অতিরিক্ত ডায়রিয়ার ব্যাকটেরিয়া, কাজ করবে না অ্যান্টিবায়োটিক, হতে পারে মৃত্যুও। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।